ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের আবারও স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, কিছুক্ষণ আগে নেটের ডিস্টার্বের জন্য আমার আংশিক ক্লাসের পরে কেটে গিয়েছিল। আমি সেই ধারাবাহিকতা বাকি অংশ থেকে আবার শুরু করতে যাচ্ছি। আমি আজকে এই ক্লাসটির মাধ্যমে অধ্যায়টি থেকে আমি বের হয়ে নতুন অধ্যায়ে যাব বলে আবার আমি নেটে তোমাদের ক্লাসে আবার ঢুকেছি। তো শিক্ষার্থীরা, এখন আমি কিডনির গঠন নিয়ে যে বলেছিলাম সেটা কিন্তু চিত্র এঁকে পূর্বের ক্লাসে বর্ণনা করেছি। এখন আমি প্রায় শেষ প্রান্তে চলে আসছিলাম, তারপরে নেটে ডিস্টার্ব দিয়েছে, বাকি অংশ থেকে আবার আমি শুরু করতে যাচ্ছি। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে একটি বৃক্কের গঠন আমাদের শেষ। এখন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে অসমোরেগুলেশন। তো শিক্ষার্থীরা, অসমোরেগুলেশন সম্পর্কে তোমাদের ভালো ধারণা আছে আমি আশা করি। এখন এই কিডনি আমাদের গঠন শেষ, এখন আমি আসছি অসমোরেগুলেশন নিয়ে। তো অসমোরেগুলেশন ব্যাপারটা হচ্ছে অবিশ্রবণ, অর্থাৎ অবিশ্রবণটা তোমরা সবাই জানো যে অসমোরেগুলেশনটা বা অবিশ্রবণ কি। অর্থাৎ একটি ভিন্ন পর্দা দ্বারা পৃথক করে রাখা দুটি ভিন্ন ঘনত্বের মধ্যে কম ঘনত্ব থেকে দ্রাবক বেশি ঘনত্বের দিকে দাবিত হওয়ার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে অসমোরেগুলেশন বা অবিশ্রবণ। শিক্ষার্থীরা, আমাদের ইউরিন বা মূত্র উৎপন্ন হওয়া এবং ইউরিনের মাত্রাটা নির্দিষ্ট থাকার জন্য আমাদের কিডনির মধ্যে অসমোরেগুলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আজকে অসমোরেগুলেশনটা পড়াবো। তোমরা যা গত ক্লাসে ইনবক্সের মধ্যে লিখেছিলে যে অসমোরেগুলেশনটা যেন আমি অবশ্যই পড়েন। এখন আমি অসমোরেগুলেশনটা নিয়ে আলোচনা করবো এবং এই অসমোরেগুলেশন আলোচনার মাধ্যমে আমি আজকে এই অধ্যায়টি শেষ করবো। তো শিক্ষার্থীরা, আমি শুরু করতে যাচ্ছি। তো তাহলে আমি বলেছিলাম কি অসমোরেগুলেশনটা কি? অসমোরেগুলেশন কি? তো অসমোরেগুলেশন বৃক্কের একটা গুরুত্বপূর্ণ কাজ। তো অসমোরেগুলেশনটা আমি তোমাদেরকে এই কিছুক্ষণ আগে অবগত করেছি। তো শিক্ষার্থীরা, অসমোরেগুলেশনের ব্যাপারে তোমাদের আরো কিছু জানা দরকার যে আমাদের দেহে কিন্তু আমাদের দেহে যে কোষগুলো আছে, অর্থাৎ আমাদের দেহে যে জীবন্ত কোষগুলো আছে, আমাদের দেহে যে কোষগুলো আছে সেই কোষগুলোর মধ্যে অসমোরেগুলেশনটা সম্পন্ন হয়, অর্থাৎ কোষের ভিতরে এবং বাহিরের মধ্যে অসমোরেগুলেশনটা সম্পন্ন হয়ে থাকে। তাহলে আমি অসমোরেগুলেশনের সংজ্ঞাটা কিছুক্ষণ আগে বলেছি, আমি আবারও বলতে যাচ্ছি যে অসমোরেগুলেশন হচ্ছে কি একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণের মধ্যে কম ঘনত্ব দ্রবণ থেকে বেশি ঘনত্ব দ্রবণের দিকে দ্রাবকের যে গমন হয়, যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে অসমোরেগুলেশন। তাহলে আমাদের দেহে এই অসমোরেগুলেশনটা কিডনিতে সম্পন্ন হয়ে থাকে। এই প্রক্রিয়াটা জীবন্ত কোষ বা দেহের অন্ত এবং বহিঃ পরিবেশের মধ্যে অবিশ্রবণের চাপের সমতা রক্ষা করে। হ্যাঁ, রক্ষা করাটাকে কিন্তু এই অসমোরেগুলেশনটা বোঝায়। অর্থাৎ আমাদের দেহে পানি, সোডিয়াম, পটাশিয়াম, লবণ আছে। আমাদের দেহে যে পানি, আমরা পানি যে পান করি বা বিভিন্ন খাদ্যের মাধ্যমে যে পানিটা আমাদের দেহে প্রবেশ করে, সেই পানি, তারপরে সোডিয়াম, পটাশিয়াম, লবণগুলো যে আছে, সেই লবণ আর হচ্ছে ক্লোরাইড আয়নের মধ্যে একটি অসমোরেগুলেশনের মাধ্যমে একটা সমতা সৃষ্টি হয়। তো শিক্ষার্থীরা, এই অসমোরেগুলেশনের মাধ্যমে আমরা কি করি? আমাদের কি বললাম যে আমাদের যে এই অসমোরেগুলেশন প্রক্রিয়াটা মূলত এই বৃক্ক বা কিডনি সম্পন্ন করে, যার জন্য আমরা যখন কখনো কখনো আমরা অতিরিক্ত পানি একসাথে পান করি। তো অনেক সময় যখন আমরা পানি পান করি তারপরে কিন্তু আবার কয়েক ঘন্টা, 3 থেকে 4 ঘন্টার মধ্যে অতিরিক্ত মূত্র ত্যাগ হয়, কিন্তু পানির আমাদের দেহের ঘনত্ব কিন্তু কমেনি। কেন কমেনি? কারণ অসমোরেগুলেশন প্রক্রিয়াটা বৃক্কের মাধ্যমে সেই যে বৃক্ষটা শনাক্ত করতে পারে যে আমরা কতটুকু পানি বেশি খেয়েছি, সেই পানিটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু দেহ থেকে নির্গত হয়ে যাচ্ছে এবং আবার সেই ইউরিন বা মূত্রটা আগের অবস্থায় ফিরে আসছে। তো শিক্ষার্থীরা, এইটাই কিন্তু অসমোরেগুলেশনের একটা গুরুত্বপূর্ণ কাজ। শিক্ষার্থীরা, অসমোরেগুলেশনের মাধ্যমে কি হচ্ছে? আমাদের আন্তঃ অবিশ্রবণী চাপের সমতা বিধান করছে। এছাড়া আমরা কি দেখতে পাই? অর্থাৎ কোষের অভ্যন্তরের তরল পদার্থ এবং কোষের বাহিরের লবণ সময়ের ঘনত্বের উপরই এই অবিশ্রবণ প্রক্রিয়াটা নির্ভরশীল, আমরা সেটা ভালোভাবে জানি। তো শিক্ষার্থীরা, তোমরা এবার অসমোরেগুলেশনের চিহ্নটার দিকে লক্ষ্য করো এবং আমার কথাগুলো শোনার চেষ্টা করো। এখন দেখো, এই অসমোরেগুলেশনের মাধ্যমে কোষের অভ্যন্তরের তরল পদার্থ আর কোষের বাহিরে কিছুই হয়নি। কোষের অভ্যন্তরের তরল পদার্থ আর কোষের বাহিরের যে তরল পদার্থ আছে
তো শিক্ষার্থীরা তোমরা কি বলতে পারো এতক্ষণ কি কথাগুলো শোনা গিয়েছিল? আমাকে একটু জানাও তো, আমাকে একটু জানালে ভালো হয়। আমি যে এতক্ষণ তোমাদেরকে বলেছি, তোমরা কি আমার এই কথাগুলো জানতে পেরেছিলে, বুঝতে পেরেছিলে? আমার কথাগুলো কি শোনা গিয়েছিল? আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাও, দ্রুত জানাও, আমাকে জানাও। আচ্ছা, আমি সামনে এগোচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে মিস। আচ্ছা ঠিক আছে, আগের কথাগুলো কি শোনা গেছে? আমি আর দ্রুত এগিয়ে যাচ্ছি, তোমরা আমার সাথে সাথে ছবিটা দেখে বোঝার চেষ্টা করো। শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এখন শোনো, এই কোষের অভ্যন্তরে তরল পদার্থ আর কোষের বাইরে যেমন আমাদের যে রক্তের যে প্লাজমা আছে, সেই প্লাজমার অংশ, টিস্যু, রস, তারপর লিম্ফ, এই যে লিম্ফগুলো আছে সেগুলোর মধ্যে ইত্যাদি তরল পদার্থের গঠন একটি সুনির্দিষ্ট মাত্রায় বজায় রাখা এই বৃক্ক বা কিডনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে। আমাদের এটা মনে রাখা দরকার। শিক্ষার্থীরা দেখো কিভাবে করছে, দেহের মধ্যে বিভিন্ন প্রক্রিয়ায় যে আমাদের দেহে পানি এবং লবণের পরিমাণে কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটে। কিভাবে? আমরা যখন প্রচুর বিভিন্ন ধরনের খাবার খাই তখন কিন্তু আমাদের দেহের ভিতরে এই লবণ এবং এই পানির পরিমাণের মধ্যে কিন্তু একটু হ্রাস বৃদ্ধি ঘটাটাই স্বাভাবিক। কিন্তু আমরা যখন শ্বসন কার্যের মাধ্যমে আমাদের যে শ্বসন হয়, শ্বসনের মাধ্যমে কিছু পানি কিন্তু আমরা এর মধ্যে হারিয়ে ফেলি। তো আমরা তো প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শ্বসন কার্য সম্পন্ন হচ্ছে, সেই যে অতিরিক্ত আমাদের দেহের মধ্যে যে পানিটা প্রবেশ করছে সেটাই শ্বসনের মাধ্যমে কিন্তু আমরা এর মধ্য থেকে কিছু পানি আমরা কি করছি, কিছুটা পানি হারাচ্ছি। এখন দেখো শিক্ষার্থীরা, এছাড়া আমরা যে ঘাম হয়, আমাদের যে গরমের মধ্যে আমরা যে প্রচণ্ড ঘেমে যাই, সেই ঘামের মাধ্যমেও কিন্তু আমাদের দেহ থেকে প্রচুর পানি নিষ্কাশিত হয়। কিন্তু তারপরেও, এত কিছুর পরেও দেহের মধ্যে তরলের ওই যে একটা অবিশ্রমণের চাপ, তার কেন কোনো রকমের তারতম্য কেন ঘটছে না? সেটাই হচ্ছে অসমোরেগুলেশনের কারণে। কারণ বৃক্ক আমাদের এই অবিশ্রমণী চাপকে এই বৃক্কটাই হচ্ছে আমাদের সেই অবিশ্রমণী চাপকে বাড়তেও দেয় না, কমতেও দেয় না। এটাই হচ্ছে অসমোরেগুলেশনের কাজটা করছে এই বৃক্ক। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো। তো এখন আমি বলতে চাচ্ছি যে এখন আমরা কি করি, তো আমাদের কিন্তু এই যে অতিরিক্ত পানি খাওয়ার পরে কিন্তু আমাদের বৃক্কটা সেটা জেনে গেছে যে আমরা কতটুকু পানি পান করেছি। এখন অসমোরেগুলেশন পদ্ধতির জন্য কিছু হরমোন দায়ী, সেটা হচ্ছে কি এডিএইচ হরমোন। শিক্ষার্থীরা এর আগের ক্লাসেও আমি বলেছিলাম এডিএইচ হরমোনের কথাটা তোমাদেরকে আমি আগেও বলেছিলাম। এই অসমোরেগুলেশনের কাজটা সম্পন্ন করার জন্য এডিএইচ হরমোনটা গুরুত্বপূর্ণ পালন করে, অর্থাৎ এটা কি অ্যান্টি ডাইঅক্সিডেটিভ হরমোন। এই অ্যান্টি ডাইঅক্সিডেটিভ হরমোনটা কিন্তু এই অসমোরেগুলেশনের কাজটাকে নিয়ন্ত্রণ করছে। তোমরা শিক্ষার্থীরা লক্ষ্য করো, এইটাকে কিন্তু ভ্যাসোপ্রোনিও বলা হয়, এই অক্সিডেটিভ হরমোনটাকে ভ্যাসোপ্রোসিনও বলা হয়। এখন শিক্ষার্থীরা এইটা কিভাবে এই হরমোনটা এই কাজটুকু করছে সেটা তোমরা লক্ষ্য করো। যখন নাকি আমাদের দেহের মধ্যে পানির পরিমাণ যদি কখনো কখনো কম বেশি হতেই পারে, কোনো কারণে যখন প্রচণ্ড গরম পড়ে তখন আমাদের দেহ থেকে যখন ঘাম বের হয় বা কোনো কারণে অতিরিক্ত পানি বের হয় ডায়রিয়ার মাধ্যমে, তখন কিন্তু আমাদের দেহে পানিটা কমে আসে। তো কমে যাওয়ার পরে দেহের মধ্যে এই পানির পরিমাণটা বেড়ে যায় এবং বৃক্কে তখন কি করে, যখন দেহের পানির পরিমাণটা ঠিক রাখার বৃক্কের কাজ। এখন কোনো কারণে যদি পানির আধিক্য দেখা দেয় তখন আমাদের এই বৃক্কটা কি করছে, এই এডিএইচ হরমোনের অতিমাত্রায় তখন কমে যাবে আর এর ফলে দেহের পানির পরিমাণটা বেড়ে যাবে। কারণ আমাদের দেহে যে বৃক্কটা আছে সে কি করে, পানি শোষণের ক্ষমতাটা কমিয়ে দেয়। তো এইভাবে এই অবস্থার মধ্যে কিন্তু আমরা কি করি, মূত্রের পরিমাণটা আমাদের সেই সময় 16 মিলিলিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই হরমোনটা কোথা থেকে নিঃসৃত হচ্ছে? অর্থাৎ আমাদের মস্তিষ্কের আমাদের যে হাইপোথ্যালামাস অংশ আছে, অর্থাৎ আমাদের যে এই যে মস্তিষ্কের পিছনে যে হাইপোথ্যালামাস অংশটা আছে, এই হাইপোথ্যালামাস অংশের মধ্যে যে কোষগুলো থাকে সেখান থেকেই হচ্ছে আমাদের এই হাইপোথ্যালামাস অংশ থেকেই কিন্তু কিছু স্নায়ু কোষ থাকে। এই স্নায়ু কোষ থেকেই কিন্তু এডিএইচ হরমোনটা নিঃসৃত হয়। তো শিক্ষার্থীরা এখন দেখো, এখান থেকে
নিউরোক্রিয়েশন পদ্ধতির মাধ্যমে এই যে এটা হরমোনটা যে উৎপন্ন হচ্ছে সেই পদ্ধতির নাম হচ্ছে নিউরোক্রিয়েশন। এখন এই নিউরোক্রিয়েশন পদ্ধতির মাধ্যমে কিন্তু এই এডিএইচ তোমার অ্যাডোনিন ডাইঅক্সিডেটিভ হরমোনটা কি হচ্ছে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থির মধ্যে পরিবাহিত হচ্ছে এবং রক্তের মধ্যে সেটা আবার পুনরায় অবমুক্ত হচ্ছে। এইভাবে হওয়ার কারণে এবং এই হাইপোথ্যালামাসের মধ্যে কিন্তু সেই কি হচ্ছে রিসেপ্টর নামক স্নায়ুকোষ দেহত্বরণে অবিশ্রাবণিক চাপটাকে আবার পুনরায় নিয়ন্ত্রণ করছে। ফলে আমাদের যে ইউরিনের মাত্রার পরিমাণটা সব সময়ই এই কারণে এই এডিএইচ হরমোনের কারণে এবং কিডনি বৃক্কের কাজের কারণেই আমাদের হরমোনটা সবসময় আমাদের দেহের ইউরিনের পরিমাণটা মানে ঘনত্ব একই রকম থেকে যাচ্ছে। এইটাই হচ্ছে অসমোরেগুলেশনে আমাদের বৃক্কের ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো শিক্ষার্থীরা আমার কিন্তু এই অধ্যায়টি প্রায় শেষের দিকেই। এখন আমি তোমাদেরকে আর দু একটা কথা খালি বলে আমি চলে যাব। সেটা হচ্ছে যেমন মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণে আমি বললাম এইমাত্র, তো রক্তের মধ্যে সোডিয়ামের মাত্রাও আছে, সেই সোডিয়ামের মাত্রা, তারপরে মূত্রের ঘনত্ব নির্ণয়, আর আছে হলো রক্তের পিএইচ নিয়ন্ত্রণ। এই তিনটি কাজ মাধ্যমেই কিন্তু আমাদের কি হয়, আমাদের দেহের মধ্যে হরমোনাল ক্রিয়াটা সম্পন্ন হয়। তো ঊনবিংশ শতাব্দীতে ফরাসি বিজ্ঞানী ক্লোড বার্নার্ড, ঊনবিংশ শতাব্দীতে শিক্ষার্থীরা লক্ষ্য করো, ঊনবিংশ শতাব্দীতে বিজ্ঞানী ক্লোড বার্নার্ড কি করলেন, কি করলেন তিনি যে সর্বপ্রথম প্রাণীদেহের অন্তঃস্থ পরিবেশে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কৌশলটা তিনি আবিষ্কার করতে সক্ষম হলেন। ক্লোড বার্নার্ড ঊনবিংশ শতাব্দীতে তিনি এই লক্ষ্য করলেন। এখন মূত্রের ঘনত্ব নির্ণয়ে, অর্থাৎ আমি যেটা বলেছি যে ইউরোসেল মাধ্যমে ইউরেটিক হরমোনে এটা মূত্রের ঘনত্ব নির্ণয় করে। এখন তিনি কি করলেন, হরমোনাল ক্রিয়ার ক্ষেত্রে মূত্রের ঘনত্ব নির্ণয় তিনি তিনটে পদ্ধতির কথা বলেছেন। মূত্রের ঘনত্ব নির্ণয়, 2 নাম্বার হচ্ছে রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ, সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ, তারপরে হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে রক্তে পিএইচ নিয়ন্ত্রণ, এই তিনটা অর্থাৎ বিজ্ঞানী ক্লোড বার্নার্ড ঊনবিংশ শতাব্দীতে কি করলেন, যে ফরাসি বিজ্ঞানী ছিলেন উনি শারীরতত্ত্ব বিজ্ঞানী। তো ইনি কি করলেন, যে প্রাণী আমাদের দেহের অভ্যন্তরে অন্তঃস্থ পরিবেশে ভারসাম্য রক্ষার কৌশলটি আবিষ্কার করেন এবং এই কৌশল আবিষ্কারের ক্ষেত্রে তিনি লক্ষ্য করলেন যে তিনি কি বললেন, যে আমাদের দেহের ভিতরে পিএইচ সোডিয়ামের মাত্রা, রক্তের পিএইচ নিয়ন্ত্রণ এবং মানবদেহের যে মূত্রের ঘনত্ব, এই তিনটি মূল কার্যকর উপাদান হিসেবে হরমোনাল কিভাবে আমাদের দেহে, এই হরমোনগুলো আমাদের দেহে কিভাবে আমাদের দেহটাকে সুশৃঙ্খলভাবে কাজ করে চলেছে তিনি সেটা ব্যাখ্যা করেন। তো মূত্রের ঘনত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে এডিএইচ হরমোনের কথা বলেছি। এবার রক্তের সোডিয়ামের মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে তোমরা দেখো, রক্তের প্লাজমার মাধ্যমে সোডিয়াম, আমাদের রক্তের প্লাজমার মধ্যে যে সোডিয়ামটা আছে সেই সোডিয়ামটা কি করে, সোডিয়ামের মাত্রা স্থির রাখতে এক ধরনের হরমোন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা হচ্ছে কি অ্যালডোস্টেরন হরমোনটা এই কাজটি করে। আর এখানের মধ্যে রক্তের মানে এটা হচ্ছে কি এডিএইচ হরমোন।
এই ADH হরমোন হচ্ছে মূত্রের ঘনত্ব নির্ণয়, যা আমি কিছুক্ষণ আগে অসমোগুলেশনের ক্ষেত্রে বলেছিলাম সেই ঘনত্ব নির্ণয়টা কীভাবে করছে। আর সোডিয়ামের মাত্রা নির্ণয় করার জন্য অ্যালডোস্টেরন হরমোন দায়ী। তাহলে সে লক্ষ্য করা শিক্ষার্থীরা, এই অ্যালডোস্টেরন হরমোনটা কী করছে, এটি পানি আর পানিকে, এটা হরমোন, এই হরমোনও কী করছে, পানিটাকে পূর্ণ শোষণ করে পরশোষণের ক্ষেত্রে প্রভাবিত করে যাচ্ছে। তারপরে শিক্ষার্থীরা তোমরা দেখো এই অ্যালডোস্টেরন হরমোনটা যখন ক্ষরিত হয় তখন কিন্তু অ্যান্ডেরান গ্রন্থির কর্টেক্স অঞ্চল থেকে কিন্তু এটা ক্ষরিত হয়ে থাকে। আর রক্তে যে পিএইচ নিয়ন্ত্রণ, সেই রক্তের পিএইচ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে যে এখানে একটা বাফারের কাজ করে, অর্থাৎ এটা হাইড্রোজেনের পিএইচটা কি, এটা হচ্ছে হাইড্রোজেনের আয়নের ঘনত্ব পরিমাপকটাই হচ্ছে পিএইচ, হাইড্রোজেনের আয়নের ঘনত্ব নির্ণয়ের ব্যাপারটাই হচ্ছে পিএইচ। এই পিএইচটা কিন্তু বাফারের কাজ করে, অর্থাৎ তোমাদের মনে রাখা উচিত আমাদের যে নিরপেক্ষ পিএইচের হিসাবটা হচ্ছে তোমার 7.0, হ্যাঁ নিরপেক্ষ যেটা সেটা হচ্ছে 7.0, আর যেটা নাকি হচ্ছে পিএইচ এই 7.0 মধ্যে অ্যাসিডের পিএইচটা হয় 7, অ্যাসিডের পিএইচটা হচ্ছে 7, অ্যাসিডের পিএইচ হচ্ছে 7, আর আরেকটা হচ্ছে শিক্ষার্থীরা হ্যাঁ 7-এর নিচে, আর ক্ষারীয় পিএইচ হচ্ছে এর নিচে, আর ক্ষারীয় পিএইচ এর মাত্রা হচ্ছে 7.0, হচ্ছে এটা 7-এর উপরে, ঠিক আছে, তাহলে 7-এর উপরে। তাহলে এই হচ্ছে পিএইচ এর মাত্রা। রক্তের পিএইচ নিয়ন্ত্রণের মাধ্যমেও কিন্তু আমাদের মূত্র উপাদানটা নির্দিষ্ট থাকে। তাহলে আমাদের মনে রাখতে হবে কিছু রাসায়নিক পদার্থ আছে যারা দ্রবণে পিএইচ এর পরিবর্তনটাকে প্রতিহত করতে সক্ষম। এই যে আমরা এই পদার্থগুলোকে আমরা কি বলি, বাফার দ্রবণ বলে থাকি। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, আমাদের যে রক্ত আছে, রক্তের প্লাজমার মধ্যে স্বাভাবিক পিএইচ হচ্ছে, আমাদের রক্তের স্বাভাবিক পিএইচটা হচ্ছে 7.4, আমাদের রক্তের মধ্যে স্বাভাবিক পিএইচটা হচ্ছে 7.4, এই হচ্ছে আমাদের মনে রাখতে থাকবে। এবং এবং এই মাত্রাটা কিন্তু যত সম্ভব বজায় যদি ঠিক মতো না থাকে তাহলে কিন্তু আমাদের যে রক্তের মধ্যে যে পিএইচটা হচ্ছে স্বাভাবিক পিএইচটা হচ্ছে 7.4, এটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের দেহের মারাত্মক ক্ষতি হয়ে যায়। এই হচ্ছে আমাদের মোটামুটি হরমোনাল ক্রিয়া আমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ আরেকটি অংশ। তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই আজকে ক্লাসের মাধ্যমে তোমরা এই অধ্যায়টি মোটামুটি আমি শেষ করতে পেরেছি, এবং তোমরাও অধ্যায়টি ভালোভাবে বাসায় পড়বে। এবং মাঝখানে একটু ডিস্টার্ব দিয়েছিল, সেই জন্য একটু সমস্যা হয়েছে, তা এরকম হতেই পারে, যেহেতু তোমাদেরকে আমরা সামনাসামনি কখনোই পাচ্ছি না। তো শিক্ষার্থীরা এখন তারপরেও এই পরিস্থিতিতে আমরা তোমাদেরকে যা দেওয়ার চেষ্টা করছি তার থেকে কিছুটা যদি ত্রুটি হয়ে থাকে সেটা তোমরা খুব মানে অবশ্যই সমস্যাটা মনে রেখে তোমরা নিজেরাই নিজেদেরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। আর আজকের ক্লাসটির মাধ্যমে আমি ষষ্ঠ অধ্যায়টি শেষ করলাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি সময় ও নিয়ন্ত্রণ অর্থাৎ মানব দেহের অষ্টম অধ্যায়টি শুরু করব বলে আশা করছি তোমরা ওই উক্ত অধ্যায়টি আবার ভালোভাবে পড়ে রাখবে, তাহলে ক্লাসটি করতে তোমরা মানে বুঝতে সুবিধা হবে। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আগামী ক্লাস পর্যন্ত যা পড়িয়েছি এই সময়টুকু সেই ক্লাসগুলো নতুন ক্লাস শুরু করার আগে যা পড়েছে তা তোমরা সময় বের করে অবশ্যই নিজের দুর্বলতার দিকগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করবে, এবং প্রবলেম হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, ইনবক্সে যোগাযোগ করতে পারো, ফোন করতে পারো। আর পড়লেই সমস্যা বাইর হবে, এবং আমাদের সাথে যোগাযোগ করলে আমি আবার সুবিধা মতো আমি তোমাদেরকে সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।